আমি অরুণ কান্তি নিয়োগী একটা হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার ছিলাম। তো এখন আমি ক্লাস শুরু করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাসায়নিক বন্ধন। তোমরা এর আগে পড়েছো পরমাণু অণু সম্পর্কে জেনেছো, পরমাণুর গঠন পড়েছো, পরমাণুর ইলেকট্রন বিন্যাস লিখতে শিখেছো। পরমাণুর ইলেকট্রন বিন্যাস লেখা তোমরা শিখেছো। তোমরা জানো একই মৌলের বা ভিন্ন মৌলের পরমাণুগুলো পরস্পর যুক্ত হয়ে মৌলিক বা যৌগিক অণু গঠন করে। একই মৌলের পরমাণু দ্বারা গঠিত অণুকে মৌলিক অণু বলে, ভিন্ন মৌলের পরমাণু দ্বারা গঠিত অণুকে যৌগিক অণু বলে। কিন্তু পরমাণুগুলো কেন পরস্পরে যুক্ত হচ্ছে, কিভাবেই বা যুক্ত হচ্ছে, সেটাই আমরা আজকে আলোচনা করব। পরমাণুর গঠন পড়ার সময় তোমরা জেনেছো যে পরমাণুর নিউক্লিয়াসে অত্যন্ত ক্ষুদ্র একটি অংশে পরমাণুর নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন কণাগুলি। প্রোটন ধনাত্মক আধানযুক্ত, কিন্তু নিউট্রন নিস্তরীয়। এটা ধরো পরমাণুর নিউক্লিয়াস, খুব ক্ষুদ্র একটা অংশ, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে। ইলেকট্রনগুলো হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত। এগুলো তোমরা জানো। পরমাণুর এই বিভিন্ন কক্ষপথগুলো, এগুলোকে কে, এল, এম, এন, ও, পি, কিউ ইত্যাদি অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। গুলো যাদের এন দিয়ে লেখা হয়, এনটাকে একটু পরে বলছি। প্রথম কক্ষপথ তাকে কে চিহ্ন দিয়ে নির্দেশ করা হয়, দ্বিতীয় কক্ষপথকে এল, তৃতীয় কক্ষপথ এম, চতুর্থ কক্ষপথ এন ইত্যাদি। এই কক্ষপথগুলোতে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2 এই ফর্মুলা দ্বারা নির্দেশিত হয়। এনটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এটা তোমরা পরে জানবে। মুখ্য কোয়ান্টাম সংখ্যা, প্রথম কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা 1, তারপরে 2, 3, 4 ইত্যাদি। 2n স্কয়ার, তাহলে কে কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2 into 1 স্কয়ার, that is 2। দ্বিতীয় কক্ষপথে 2 into 2 স্কয়ার, that is 8। তৃতীয় কক্ষপথে 2 into 3 স্কয়ার, that is 18। ফোর্থ কক্ষপথে বা অরবিটে 2 into 4 স্কয়ার, that is 32 ইত্যাদি। কিন্তু মনে রাখতে হবে কোন পরমাণুর শেষ যে কক্ষপথ, সেখানে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা থাকতে পারে 8টি, 8এর বেশি থাকতে পারে না। এগুলো তোমরা জানো। কিভাবে ইলেকট্রন বিন্যাস লিখতে হয় সেগুলো তোমরা শিখেছো। আমি পরে এগুলো নিয়ে আলোচনা করব। তো এই পরমাণুগুলো কিভাবে যুক্ত হয়ে অণু গঠন করে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এগুলোতে সংখ্যাগুলো লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপর নিষ্ক্রিয় মৌলগুলো বা যাদের নোবেল গ্যাস বলা হয়, এইগুলো আবিষ্কৃত হলো। দেখা গেল
এদের বাইরের কক্ষ যেটা সব থেকে শেষ কক্ষ তাতে 8টা করে ইলেকট্রন থাকে। এই যে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকে। ব্যতিক্রম শুধু হিলিয়াম, এর বাইরের কক্ষ, কে কক্ষটাই বাইরের কক্ষ, এখানে 2টো ইলেকট্রন থাকে। এই নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুগুলো নিজেদের পরমাণুর সঙ্গে যুক্ত হয় না, অন্য মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয় না, অর্থাৎ এগুলো খুব সুস্থিত। এদের সুস্থিতির কারণ হিসাবে দেখা গেল যে এদের বাইরের কক্ষটা পূর্ণ আছে, অষ্টক বা হিলিয়ামের ক্ষেত্রে 2টো দ্বৈত, এগুলোকে দ্বৈত সূত্র বা অষ্টক সূত্র বলে। অন্য মৌলের পরমাণুগুলো এদের মতো স্থায়ী হয় না, কারণ তাদের বাইরের কক্ষটা পূর্ণ নেই। তারা চেষ্টা করে বাইরের কক্ষে এদের মতো ইলেকট্রন সংখ্যা লাভ করতে, অর্থাৎ হিলিয়ামের কাছাকাছি যে মৌলগুলো তারা বাইরের কক্ষে 2টো, আর অন্য মৌলের পরমাণুগুলো তারা তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ বাইরের কক্ষে 8টি ইলেকট্রন পাওয়ার চেষ্টা করে। এই জন্যই তারা বিক্রিয়া করে অণু বা যৌগ গঠন করে। এরা যে যৌগ গঠন করে সেটা রাসায়নিক বন্ধনের মাধ্যমে করে। একই বা ভিন্ন মৌলের পরমাণুগুলো পরস্পরে যুক্ত হয়ে যে যৌগ বা অণু গঠন করে সেটা রাসায়নিক বন্ধনের মাধ্যমে করে। রাসায়নিক বন্ধন হচ্ছে একটা আকর্ষণী বল, যে বলের দ্বারা একই বা ভিন্ন মৌলের পরমাণুগুলো পরস্পরে যুক্ত হয়ে অণু গঠন করে। এটা একটা আকর্ষণী বল, রাসায়নিক বন্ধন একটা আকর্ষণী বল। রাসায়নিক বন্ধন কয়েক প্রকার হয়, তাদের মধ্যে তোমাদের সিলেবাসে যা আছে সেগুলো হলো আয়নীয় বন্ধন আর সমযোজী বন্ধন। এছাড়া অসমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন, ধাতব বন্ধন ইত্যাদি আছে, কিন্তু তোমাদের সিলেবাসে আয়নীয় বন্ধন আর সমযোজী বন্ধন আছে। এইগুলো আলোচনা করি পরে। অসমযোজী বন্ধন কিছুটা আলোচনা করব, তেমন কারণ তোমাদের এই কোশ্চেনে হয়তো সেখানে থেকে কিছু কোশ্চেন থাকতেও পারে। তো আয়নীয় বন্ধন আর সমযোজী বন্ধন। প্রথমে আয়নীয় বন্ধন, আগেই বলেছি যে নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে সুস্থিত হওয়ার চেষ্টা করে পরমাণুগুলো। এটা দুভাবে হতে পারে। প্রথম একটা ভাব যেভাবে হতে পারে সেটা আমি বলছি, যে পরমাণুগুলোর মধ্যে একটি যেটা ধনাত্মক ধর্মী, সেটা তার বাইরের কক্ষের এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে, যাতে করে সেটা তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। এইভাবে ইলেকট্রন বর্জন করার ফলে সেটা ক্যাটায়নে পরিণত হয়, পজিটিভ চার্জ যুক্ত ক্যাটায়নে পরিণত হয়। ধরো যদি সোডিয়াম হয় তাহলে Na+ ক্যাটায়নে পরিণত হয়। অপর মৌলের পরমাণু যেটা ঋণাত্মক ধর্মী, সেটা ওই বর্ধিত ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়, যার চার্জ হচ্ছে নেগেটিভ। ধরো Cl পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- হল। এইভাবে এরা এদের অষ্টক পূর্ণ করে। সোডিয়াম তোমরা জানো ইলেকট্রন বিন্যাস 2, 8, 1। সোডিয়াম 2, 8, 1। এটা একটা ইলেকট্রন বর্জন করে Na+ ক্যাটায়নে পরিণত হলো। তাহলে তার ইলেকট্রন বিন্যাস হবে 2, 8।
নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল নিয়নের মতো হলো, তার এটা স্থায়িত্ব লাভ করলো। এবার এখানে দেখো Na2H1 একটা ইলেকট্রন বর্জন করেছে, করে Na+ হয়েছে, আর Cl ওই বর্জিত ইলেকট্রন গ্রহণ করেছে, করে Cl- হয়েছে। এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 288, অর্থাৎ আর্গনের মতো। তাহলে দুটোই সুস্থিতি লাভ করেছে, Na+ এবং Cl-। এইবার এই ক্যাটায়ন অ্যানায়নগুলো যারা বিপরীত তড়িৎধর্মী, তারা স্থির তাড়িতিক আকর্ষণ দ্বারা পরস্পরে আবদ্ধ হয়ে NaCl, Na+Cl-, এই যৌগটা গঠন করেছে, Na+Cl- বা NaCl। এইভাবে আয়নীয় যৌগ গঠিত হয়। একটা মৌলের পরমাণু যেটা ধনাত্মক ধর্মী, তড়িৎ ধনাত্মক, সেই ইলেকট্রন বর্জন করে, যে Na থেকে Na+ হয়েছে, আর অন্য মৌলের পরমাণু সেই বর্জিত ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। দুটোই করে কেন? নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য Cl- হয়েছে। এবার এই ক্যাটায়ন আর অ্যানায়ন পরস্পর স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা আবদ্ধ হয়ে Na+Cl- বা NaCl অণু গঠন করেছে। আর এটাতে আমরা দেখালাম যে সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করেছে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে। পরের উদাহরণে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস 2882, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ, এগুলো তোমরা জানো। তাহলে এটা দুটো ইলেকট্রন বর্জন করলে সুস্থিতি লাভ করবে, দুটো ইলেকট্রন বর্জন করে ক্যালসিয়াম 2+ হয়েছে, 288। আর এর সঙ্গে ফ্লুরিনের যৌগ ক্যালসিয়াম ফ্লুরাইড, ফ্লুরিনের বাইরের কক্ষে 7টা ইলেকট্রন আছে, ইলেকট্রন বিন্যাস 27, ওই ইলেকট্রন গ্রহণ করে F- হয়েছে। যেহেতু ক্যালসিয়াম দুটো ইলেকট্রন বর্জন করেছে, ফ্লুরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাই ফ্লুরিনের দুটো পরমাণু লাগবে। ফ্লুরিনের দুটো পরমাণু, তাহলে Ca2+ আর 2F- বা ক্যালসিয়াম ফ্লুরাইড, এই যৌগটা গঠিত হয়েছে। এরপরে আবার দেখো, এগুলো সব আমরা প্রথমটা দেখেছি, ক্যাটায়নটা একযোজী, অ্যানায়নটা একযোজী। আচ্ছা, যোজী বলতে কিভাবে আয়নীয় যোজ্যতা প্রকাশ করা হয়? কোন মৌলের একটা পরমাণু যতগুলো ইলেকট্রন বর্জন করে অথবা যতগুলো ইলেকট্রন গ্রহণ করে, সেটাই তার যোজ্যতা। আয়নীয় যোজ্যতা এইভাবে প্রকাশ করা হয়। তাহলে ক্যালসিয়াম এর আয়নীয় যোজ্যতা 2, ফ্লুরিনের 1। এরপরে আমরা দেখব ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে দুটোরই আয়নীয় যোজ্যতা 2 করে। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস তোমরা জানো, ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 12, তাহলে 282, আর অক্সিজেনের 826, এর পরমাণু ক্রমাঙ্ক 8, তাই ইলেকট্রন বিন্যাস 26। তো ম্যাগনেসিয়াম দুটো বর্জন করলে সুস্থিতি লাভ করবে, 28, ম্যাগনেসিয়াম 2+ হয়েছে। অক্সিজেন ওই দুটো বর্জিত ইলেকট্রন গ্রহণ করে সুস্থিতি লাভ করবে, 28, দুটোই নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। এবার ক্যাটায়ন অ্যানায়ন তড়িৎ আকর্ষণ দ্বারা যুক্ত হয়ে NGO তৈরি করছে। ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে দুটোই দ্বিযোজী। আমি এখানে আরো একটা দেখাচ্ছি, দেখো অ্যালুমিনিয়াম আর অক্সিজেন। অ্যালুমিনিয়াম এর পরমাণু ক্রমাঙ্ক 13, তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 283। এর বাইরের কক্ষে 3টে ইলেকট্রন আছে। আর অক্সিজেনের এখানে আগেও দেখানো হয়েছে, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 26, বাইরের কক্ষে 6টা ইলেকট্রন আছে। তাহলে কি করে অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে যুক্ত হবে? বাইরের কক্ষে 3টে ইলেকট্রন আছে,
অক্সিজেনের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন আছে। তাহলে এটা কিভাবে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন যুক্ত হবে? এই 3টে বর্জন করবে ও 2টো গ্রহণ করবে। তাহলে তার জন্য অ্যালুমিনিয়ামের 2টো পরমাণু লাগবে, অক্সিজেনের 3টে পরমাণু লাগবে। এবার দেখো অ্যালুমিনিয়াম এই দুটো এই অক্সিজেনকে, এই অ্যালুমিনিয়াম এই দুটো ইলেকট্রন এই অক্সিজেনকে, আর এখান থেকে এই অক্সিজেনে একটা এই অক্সিজেনে একটা। তাহলে কি হলো? অ্যালুমিনিয়ামের অবস্থাটা 2টো বর্জন করেছে, অ্যালুমিনিয়াম 3+ আর অক্সিজেন 2-, দুটো অ্যালুমিনিয়াম তাই 2Al 3+, 3টে অক্সিজেন তাহলে 3O 2-। তাহলে কম্পাউন্ডটা হবে Al2O3। এইভাবে অ্যালুমিনিয়াম অক্সাইড গঠিত হয়। আয়নীয় যৌগগুলোর গঠন সম্পর্কে তোমাদের আর কিছু কোশ্চেন আছে? বিভিন্ন ধরনের আয়নীয় যৌগের গঠন আমি দেখালাম। সোডিয়াম ক্লোরাইড দুটোই একযোজী, ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেখিয়েছি, না সরি ক্যালসিয়াম ক্লোরাইড দেখিয়েছি, ক্যালসিয়াম দ্বিযোজী কিন্তু ক্লোরিন একযোজী। তার ম্যাগনেসিয়াম অক্সাইড দুটোই দ্বিযোজী, অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন অ্যালুমিনিয়াম ত্রিযোজী অর্থাৎ এর তড়িৎযোজ্যতা 3, অক্সিজেন 2। এইভাবে আয়নীয় যৌগগুলো গঠিত হয়। একটা পরমাণু যার ধনাত্মক ধর্ম আছে সেই ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়, অপর পরমাণু যেটা ঋণাত্মক ধর্মী সেটা আসলে অধাতু, ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। ক্যাটায়ন অ্যানায়নগুলো তড়িৎ আকর্ষণ দ্বারা যুক্ত হয়ে অণু গঠন করে। এইভাবে আয়নীয় যৌগগুলো গঠিত হয়। এরপরে আমি এখানে একটা কথা বলে নিই, একদম সোডিয়াম ক্লোরাইড থেকে বলি। সোডিয়াম ক্লোরাইড তোমরা দেখেছো Na+ আর Cl-। এইভাবে এই যৌগটা গঠিত হয়েছে। কিন্তু আয়নীয় যৌগগুলো এই একটা Na+ একটা Cl- এইভাবে থাকে না। অসংখ্য ক্যাটায়ন অ্যানায়ন তড়িৎ আকর্ষণ দ্বারা যুক্ত হয়ে এরা কেলাস জালকে অবস্থান করে কেলাস আকার লাভ করে। কেলাস জালক, এক একটা কেলাসের আকৃতি এক এক রকম, সেগুলো তোমরা আরো পরে পড়বে। কোনটা ঘনকাকার, তা ঘনকাকারের আবার বিভিন্ন রকম আছে, কোনটা অষ্টতলাকৃতি ইত্যাদি বিভিন্ন রকমের কেলাস গঠিত হয়। সোডিয়াম ক্লোরাইড যেরকম ঘনকাকার কেলাস, একটা Na+ কে ঘিরে 6টা করে Cl- থাকে, চারদিকে 4টে, উপরে একটা, বোর্ডের উপরে একটা আর পিছন দিকে একটা। এখানে তো 2 ডাইমেনশনগুলো দেখানো যাচ্ছে না। একটা Na+ কে ঘিরে 6টা করে Cl- থাকে, আবার প্রতিটা Cl- কে ঘিরে একইভাবে 6টা করে Na+ থাকে। এইভাবে বহু সংখ্যক ক্যাটায়ন অ্যানায়ন তীব্র তড়িৎ আকর্ষণ বল দ্বারা আবদ্ধ হয়ে এরা কেলাস আকারে থাকে। এই হলো আয়নীয় যৌগগুলোর গঠন এবং তাদের অবস্থা সম্পর্কে বলা হলো। এবার এদের ধর্ম। এই একটু আগে বললাম NaCl এর স্বতন্ত্র অস্তিত্ব থাকে না, এর অণু হিসাবে কোনো অস্তিত্ব নেই। সোডিয়াম ক্লোরাইড কেলাস আকার গঠন করে থাকে, তীব্র তড়িৎ আকর্ষণ বল দ্বারা আকৃষ্ট অবস্থায় থাকে, তাই আয়নীয় যৌগগুলো কঠিন হয়, খুব শক্ত হয় এবং কেলাস আকার হয়। এই আয়নগুলোকে বিচ্ছিন্ন করতে খুব বেশি তাপ শক্তির প্রয়োজন হয়। এই যে দেখানো হলো, এই আয়নগুলোকে বিচ্ছিন্ন করতে প্রচুর তাপ শক্তির প্রয়োজন হয়, তাই এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব বেশি। এদের গলনাঙ্ক, আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব বেশি। পরে তোমরা আয়নীয় যৌগ আর সমযোজী যৌগের পার্থক্য আলোচনা করবে বা তার কোশ্চেনের উত্তর দিতে হবে, এই জন্য আমি এইগুলো বলে দিলাম। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি,
ধরো কতগুলো যৌগ বলে দিল, এর মধ্যে কার গলনাঙ্ক সর্বোচ্চ, তখন আমরা দেখব যে কোনটা আয়নীয় যৌগ তার গলনাঙ্ক বেশি হবে। কঠিন অবস্থাতে এই ক্যাটায়ন আর অ্যানায়নগুলি তীব্র তড়িৎাকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে, সেই জন্য এরা গতিশীল হয় না, পরস্পর থেকে সহজে বিচ্ছিন্ন হয় না। এই জন্য কঠিন অবস্থায় আয়নীয় যৌগগুলো তড়িৎ পরিবহন করতে পারে না। আমরা জানি আয়নীয় যৌগ তড়িৎ পরিবহন করে, কিন্তু কঠিন অবস্থাতে ওই কেলাস জারকের মধ্যে তীব্র তড়িৎাকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকার ফলে এদের আয়নগুলো গতিশীল হয় না, পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে পারে না, তাই কঠিন অবস্থায় এরা তড়িৎ পরিবহন করতে পারে না। গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে তখন এদের আয়নগুলোর মধ্যে আকর্ষণ বল কমে যায়, সেই অবস্থায় এরা সহজে বিচ্ছিন্ন হতে পারে, তখন আয়নগুলো তড়িৎ পরিবহন করে। আচ্ছা, কঠিন অবস্থায় যেটা একটু আরেকটু বলি যারা শুনতে পাওনি, কঠিন অবস্থায় আয়নগুলি তীব্র তড়িৎাকর্ষণ বল দ্বারা কেলাস জালকে আবদ্ধ থাকে, তাই এরা তড়িৎ পরিবহন করতে পারে না, কারণ আয়নগুলো বিচ্ছিন্ন হয় না। তোমরা জানো তড়িৎ পরিবহন করে আয়নগুলি তড়িৎ পরিবহন করে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে তড়িৎ পরিবাহিত হয় আয়নগুলোর দ্বারা। যেহেতু আয়নগুলো বিচ্ছিন্ন হয় না, তাই কঠিন অবস্থায় আয়নীয় যৌগগুলো তড়িৎ পরিবহন করতে পারে না। কিন্তু গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে এদের পারস্পরিক আকর্ষণ বল অনেকটাই কমে যায়, তখন বিচ্ছিন্ন হয়ে যায়, সেই জন্য এরা গলিত অবস্থায় অথবা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে পারে। আয়নীয় যৌগগুলো গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে পারে। গলিত অবস্থায় কঠিনকে আনতে গেলে তাপ দিতে হয়, সেই তাপে কেলাস জালক ভেঙে যায়, তখন আয়নগুলো পরস্পর থেকে সহজে পৃথক হয়ে যায়। আর জলীয় দ্রবণে জলের সাথে ওই আয়নীয় যৌগের আয়নগুলোর বিপরীত আকর্ষণ বল তৈরি হয়। জলের পজিটিভ প্রান্ত অ্যানায়নটাকে এবং নেগেটিভ প্রান্ত ক্যাটায়নকে আকর্ষণ করে, এর ফলে আয়নগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, তখন জলীয় দ্রবণে এরা তড়িৎ পরিবহন করতে পারে। এই আয়নীয় যৌগগুলি অধ্রুবীয় দাবক, যেমন জৈব দাবকগুলো অধ্রুবীয়, একটু আমি বলছি। কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন ডাইসালফাইড, বেনজিন, কেরোসিন, পেট্রোল, ইথার, এইসব জৈব দ্রাবকে আয়নীয় যৌগগুলি দ্রবীভূত হয় না, কারণ আগেই বলা হলো এই অধ্রুবীয় দ্রাবক এরা আয়নগুলোকে বিচ্ছিন্ন করতে পারে না। কিন্তু জৈব দ্রাবক যেমন জলে এরা দ্রবীভূত হয়। আচ্ছা, একটু আমি তোমাদের দেখাচ্ছি জলীয় দ্রবণে এরা কিভাবে দ্রবীভূত হয়। NaCl আগে দেখিয়েছিলাম, Na+ কে ঘিরে Cl- গুলো থাকে অনেকগুলো, আমি এখানে ওগুলো দেখাচ্ছি না। জলের গঠনটা হচ্ছে এরকম, হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। অক্সিজেনের প্রান্তটা কিছুটা মাইনাস এবং হাইড্রোজেন প্রান্তটা কিছুটা প্লাস, এটা ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। তাই জলকে ধ্রুবীয় দাবক বলা হয়। পোল তৈরি হচ্ছে, নেগেটিভ পোল, পজিটিভ পোল, পোলার বা বাংলায় ধ্রুবীয় বলা হয়। এই নেগেটিভ প্রান্তটা Na+ কে আকর্ষণ করে, আবার ওই পজিটিভ প্রান্ত যেটা H ডেল্টা প্লাস, এই H ডেল্টা প্লাস, এটা ডেল্টা প্লাসটা এই নেগেটিভ আয়নকে আকর্ষণ করে। এইভাবে ধ্রুবীয় দাবকে আয়নীয় যৌগগুলো দ্রবীভূত, এগুলো পৃথক হয়। Na+ এই জলের নেগেটিভ প্রান্ত দ্বারা এবং Cl- জলের পজিটিভ প্রান্ত দ্বারা আকর্ষিত হয়, হয়ে Na+ Cl- বিচ্ছিন্ন হয়, তখন এরা জলে দ্রবীভূত হয়। এবং এই জন্যই আগে বলেছিলাম এই ক্যাটায়ন অ্যানায়ন পৃথক হয়ে যায় বলে এরা তড়িৎ পরিবহন করতে পারে। আয়নীয় যৌগগুলোর যে বিক্রিয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রেই এদের জলীয় দ্রবণে বিক্রিয়া হয়। জলীয় দ্রবণে এরা আয়নিত হয়েই থাকে, এরকম NaCl, Na+, Cl- এইভাবে আয়নিত হয়ে থাকে। ধরো NaCl, Na+ Cl-,
এখানে আমরা সিলভার নাইট্রেট অ্যাড করছি, Ag প্লাস NO3 মাইনাস, ক্যাটায়ন জলীয় দ্রবণে হয়েই আছে। তাহলে কি হয়, এই ক্যাটায়ন এই অ্যানায়নের সাথে যুক্ত হয়, AgCl গঠন করে, Na প্লাস NO3 মাইনাস সাথে যুক্ত হয়। যেহেতু বিচ্ছিন্ন হয়ে থাকি, খুব আর কোনো বন্ধন ভাঙতেও হয় না, খুব দ্রুত বিক্রিয়া ঘটে, AgCl এবং NaNO3 উৎপন্ন হয়। AgCl এর অবক্ষেপ পড়ে, AgCl জলে অদাব্য। আয়নীয় যৌগগুলির বিক্রিয়া এই জন্য খুব দ্রুত গতিতে হয়। এই পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে কোশ্চেন আনসার করার জন্য। বিক্রিয়া দ্রুত গতিতে হয়, এগুলো সরল প্রকৃতির বিক্রিয়া। এই হলো আয়নীয় যৌগ, তাদের গঠন এবং তাদের ধর্ম সম্পর্কে আলোচনা। এই ব্যাপারে যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে আয়নীয় যৌগ সম্পর্কে, তাহলে তোমরা একটু বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। এই যে NaCl মানে এটা হলো হয় না, NaCl আর এই লাস্ট রেজিস্ট্রেশন অর্গানিক দাবকে সেটা বলতে চাইছে, জৈব দাবকে দ্রবীভূত হয় না। আচ্ছা, কারণ জৈব দাবকে এগুলো অধ্রুবীয় হয়, জৈব দাবকগুলো ক্যাটায়ন অ্যানায়নে পরিণত, বিচ্ছিন্ন হয় না। NaCl Na+Cl- বিচ্ছিন্ন হলে তখন তড়িৎ পরিবহন করতে পারে। এগুলো জৈব দাবক বা অধ্রুবীয় দাবকে এরকম বিচ্ছিন্ন হয় না, তাই দ্রবীভূত হয় না। জল বা ধ্রুবীয় দাবকে এরা আয়নিত হয়, Na+Cl- আলাদা হয়ে যায়, তখন এরা তড়িৎ পরিবহন করতে পারে। আর কিছু প্রশ্ন আছে? তো এই হলো আয়নীয় বন্ধন, কিভাবে তাদের প্রকৃতি কেমন হয়, ধর্ম কেমন হয়, কিভাবে গঠিত হয়। আর প্রথমেই বলেছি নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার উদ্দেশ্যেই এই বিক্রিয়াগুলো এখানে ঘটে। একটা যেটা ধনাত্মক ধর্মী একটা পরমাণু, যেটা ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়, অন্যটা যেটা ঋণাত্মক তড়িৎধর্মী। ধনাত্মক তড়িৎধর্মী কারা হয়? ধাতব পরমাণু। আর ঋণাত্মক তড়িৎধর্মী হয় অধাতব মৌলগুলো বা পরমাণুগুলো। ক্লোরিন এখানে সেই ইলেকট্রন গ্রহণ করে Cl- হয়েছে, এবার Na+Cl- যুক্ত হয়ে তড়িৎাকর্ষণ দ্বারা যুক্ত হয়ে NaCl গঠন করেছে। NaCl একক অনুরূপে থাকে না, বহু সংখ্যক Na+Cl- কেলাস দাবকের মধ্যে অবস্থান করে তীব্র তড়িৎাকর্ষণ বলে আবদ্ধ থাকে। এ হলো আয়নীয় যৌগ সম্পর্কে আমাদের আজকের আলোচনা। এবার সমযোজী বন্ধন। আমি প্রথমে বলেছিলাম যে আমাদের সিলেবাসে আয়নীয় বন্ধন আর সমযোজী বন্ধন আছে। এখানেও পরমাণুগুলো তাদের বাইরের কক্ষ পূর্ণ করার চেষ্টা করবে, অর্থাৎ 8টা ইলেকট্রন, হিলিয়ামের কাছাকাছি মৌলগুলো 2টো ইলেকট্রন পাওয়ার চেষ্টা করবে। এখানে কি হয়, দুটো পরমাণু থেকেই সমান সংখ্যক ইলেকট্রন দিয়ে ইলেকট্রন জোড় গঠিত হয়। এই ইলেকট্রন জোড় উভয়ে সমানভাবে ব্যবহার করে তাদের বাইরের কক্ষটা পূর্ণ করে। যেমন একদম ধরো এফ এর বাইরের কক্ষে তোমরা জানো 7টা ইলেকট্রন আছে। হ্যালোজেন মৌলগুলোর বাইরের কক্ষে 7টা ইলেকট্রন আছে। আরেকটা ফ্লুরিন অ্যাটম, তারও এরকম 7টা ইলেকট্রন আছে। এরও একটা দরকার, এরও একটা দরকার, কিন্তু কেউই ইলেকট্রন গ্রহণ বর্জন এইভাবে গ্রহণ করতে পারে না। ইলেকট্রন বর্জন করার ক্ষমতা নেই, কারণ দুটোই অধাতু, দুটি তড়িৎ ঋণাত্মক। তাই আগের মতো গ্রহণ বর্জন দ্বারা এখানে বন্ধন গঠিত হবে। এখানে কি হবে, এর ইলেকট্রনটা এ দেবে, এরও একটা ইলেকট্রন এ দেবে, এই একটা ইলেকট্রন জোড় হলো। দেখো এই ইলেকট্রন জোড় গঠিত হয়েছে, বাকিগুলো অ্যাজ ইট ইজ থেকে গেছে। তাহলে এখন ক্লোরিনের কটা হলো, দেখো এই ক্লোরিনেরও 8টা হয়েছে, এই ক্লোরিনেরও 8টা হয়েছে। তো এইভাবে এফ এফ বন্ধন
সমান সংখ্যক ইলেকট্রন দিয়ে ইলেকট্রন জোড় গঠন করে ইলেকট্রন জোড় দ্বারা সমভাবে ব্যবহার করে বাইরের কক্ষ পূর্ণ করে। এইভাবে যে বন্ধনী গঠিত হয় সেটাকে সমযোজী বন্ধনী বলে, আর যৌগগুলো সমযোজী যৌগ বলা হয়। বুঝতে পেরেছো? এটা উভয়ই সমান। আমি আরো পরে দেখাবো উভয়ই, এটা যে একটা একটা হবে এমন নয়, দুটো দুটোও দিতে পারে বা বিভিন্ন সংখ্যাতেও দিতে পারে। পরে আমি এর উদাহরণ পরে আছে দেখাচ্ছি। উভয় পরমাণুই সমান সংখ্যক ইলেকট্রন দিয়ে ইলেকট্রন জোড় গঠন করে। এই ইলেকট্রন জোড় উভয়ে সমভাবে ব্যবহার করে তাদের বাইরের কক্ষটা পূর্ণ করে। এইভাবে যে বন্ধনী গঠিত হয় সেটা হলো সমযোজী বন্ধনী। এটা দুটো অধাতব মৌলের পরমাণুর মধ্যে ঘটে। এখন এই সমযোজী বন্ধন তিন রকম হয়। কতগুলো ইলেকট্রন জোড় তারা ব্যবহার করছে তার উপরে ভিত্তি করে তিন রকম হয়। সমযোজী এক বন্ধন হচ্ছে যদি একটা ইলেকট্রন জোড় ব্যবহার করে তাহলে এক বন্ধন, দুটো ইলেকট্রন জোড় ব্যবহার করলে দ্বিবন্ধন, তিনটে ইলেকট্রন জোড় ব্যবহার করলে ত্রিবন্ধন গঠিত হয়। একটা ইলেকট্রন জোড় ব্যবহার করলে আমরা এই ড্যাশ, একটা ড্যাশ এইভাবে প্রকাশ করি। দ্বিবন্ধন হলে এই ডাবল বন্ড, এক একটা ড্যাশ হচ্ছে এক একটা বন্ড, ডাবল বন্ড দ্বারা প্রকাশ করি। ত্রিবন্ধন হলে ট্রিপল বন্ড, তিনটে ড্যাশ চিহ্ন দিয়ে প্রকাশ করি। এবার দেখো উদাহরণ, এক বন্ধন সমন্বিত অণুর গঠন। হাইড্রোজেন অণু H2। তোমরা জানো হাইড্রোজেনের প্রথম কক্ষে একটাই ইলেকট্রন আছে, তাই দুটো হাইড্রোজেন পরমাণুর একটা করে ইলেকট্রন আছে। তো এটা চেষ্টা করবে এর নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের মতো অবস্থা লাভ করতে। তো সেটা কিভাবে হয়? এই একটা ইলেকট্রন দিয়েছে, এই একটা ইলেকট্রন দিয়েছে, একটা ইলেকট্রন জোড় গঠিত হয়েছে, ইলেকট্রন জোড় উভয়ই ব্যবহার করেছে। তাহলে এই হাইড্রোজেন পরমাণুরও এখন ওই কক্ষে দুটো, এরও দুটো, তাহলে হিলিয়ামের মতো অবস্থা লাভ করেছে। যেহেতু একটা ইলেকট্রন জোড় তাই এক বন্ধন হয়েছে। এইভাবে H2 অণু বা HH বা H2 অণু গঠিত হয়। এটা হলো এক বন্ধনের উদাহরণ। একইভাবে ফ্লুরিনেরটা আমি আগেই দেখিয়েছি। ফ্লুরিনের দেখো এর বাইরের কক্ষ L কক্ষ 7টা আছে, 27, এর পরমাণু ক্রমাঙ্ক 9, তাই 27। আরেকটা ক্লোরিন, তারও 27। উভয়ই একটা করে ইলেকট্রন দিয়েছে, দিয়ে ইলেকট্রন জোড় গঠিত হয়েছে। ইলেকট্রন জোড় উভয়ে ব্যবহার করে এখন তাদের দুজনেরই ইলেকট্রন বিন্যাস হয়েছে 2-8 করে, অর্থাৎ নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। এই অবস্থায় স্থায়ী হয়েছে। একটা ইলেকট্রন জোড় ব্যবহৃত হয়েছে তাই এক বন্ধন। এইভাবে ফ্লুরিন অণু গঠিত হয়েছে। এগুলো গেল মৌলিক অণু, একই মৌলের পরমাণু দ্বারা গঠিত অণু, এদের বলে মৌলিক অণু। এবার যৌগিক অণু দেখো, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেনের একটা পরমাণু, ক্লোরিনের একটা পরমাণু। হাইড্রোজেনের বাইরের কক্ষে একটাই আছে, ক্লোরিনের 7টা আছে, 287, 17 পরমাণু ক্রমাঙ্ক। তো এর হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়েছে, ক্লোরিন একটা ইলেকট্রন দিয়েছে। এরপরে হাইড্রোজেনের বাইরের কক্ষে দুটো আর ক্লোরিনের বাইরের কক্ষে 8টা, 288 আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছে, হাইড্রোজেন হিলিয়ামের মতো। একটা যেহেতু ইলেকট্রন জোড় ব্যবহৃত হয়েছে, এক বন্ধন হয়েছে, এইভাবে HCl অণু গঠিত হয়েছে। এরপরে জলের অণু কিভাবে গঠিত হয় দেখো। আমি প্রথমেই বলি জলের অণুটা কিন্তু এরকম সরল রৈখিক নয়, দেখানোর সুবিধার জন্য এরকম করেছি। আমি যেভাবে তখন লিখেছিলাম জলের অণুর গঠনটা এরকম, H আর অক্সিজেনের উপরে আরো যে দুজোড়া ইলেকট্রন থেকে যায়, গঠনটা হচ্ছে এরকম কৌণিক গঠন। এর সম্বন্ধে তোমরা পরে পড়বে, কিন্তু এখানে আমরা যে বর্ণন বোঝাচ্ছি তাতে এইটা এইভাবে লিখলেই হবে। হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, অক্সিজেনের 2-6, বাইরের কক্ষে 6টা, হাইড্রোজেনের একটা। তাহলে এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এই অক্সিজেনের একটা ইলেকট্রন জোড় গঠিত হয়েছে। এদিকে আবার অক্সিজেনের আরেকটা ইলেকট্রন, হাইড্রোজেন একটা ইলেকট্রনের সঙ্গে আরেকটা ইলেকট্রন জোড় গঠিত হয়েছে।
তো এইভাবে H2O অণুটা গঠিত হয়েছে। অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে এদিকে একটা বন্ধন, এদিকে একটা বন্ধন, তাহলে অক্সিজেনের যোজ্যতা হলো 2। অক্সিজেন দুটো ইলেকট্রন জোড় ব্যবহার করছে, দুদিকে এক বন্ধন দিয়ে দেখানো হয়েছে। এইভাবে H2O অণু গঠিত হয়। এখানে অক্সিজেনের সমযোজ্যতা 2, দুটো ইলেকট্রন জোড় ব্যবহার করেছে, কিন্তু হাইড্রোজেনের একটা হাইড্রোজেন পরমাণু একটাই ইলেকট্রন জোড় ব্যবহার করেছে। এরপরে দেখো অ্যামোনিয়ার গঠন। হাইড্রোজেনের তো আগের মতোই একটা করে আছে, কিন্তু নাইট্রোজেনের 7 পরমাণু ক্রমাঙ্ক, বাইরের পক্ষে 5টা ইলেকট্রন আছে। তাহলে নাইট্রোজেনকে 3টে ইলেকট্রন নিতে হবে, 3টে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে। তো 3টে হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেনের একটা করে ইলেকট্রন জোড় গঠিত হয়েছে। দেখো আশা করি বুঝতে পারছো, এই হাইড্রোজেনের সঙ্গে একটা, নাইট্রোজেনের একটা, এদিকে নাইট্রোজেনের আরেকটার সঙ্গে হাইড্রোজেনের একটা, এদিকেও নাইট্রোজেনের আরেকটার সঙ্গে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এইভাবে গঠিত হয়েছে। তাহলে NH 3টে এক বন্ধন যুক্ত হয়েছে। হাইড্রোজেনের সমযোজী বন্ধন 1, কিন্তু নাইট্রোজেনের 3টে হাইড্রোজেন পরমাণুর সঙ্গে 3টে এক বন্ধন গঠন করেছে। এইভাবে NH3 গঠিত হয়। এখানে আরেকটা বলে দিই, এইগুলোকে বলা হয় নিঃসঙ্গ জোড়। যারা বন্ধন গঠনে ব্যবহৃত হলো না তাদের নিঃসঙ্গ জোড় বা লোন পেয়ার বলে। এটাও জেনে রাখার দরকার। যারা বন্ধন গঠন করেছে সেগুলো বন্ধন জোড় হয়েছে, এইটা একটা বন্ধন জোড়, বন্ধন জোড়, বন্ধন জোড়, বন্ড পেয়ার। আর যেগুলো বন্ধন জোড়ে বন্ধন গঠনে ব্যবহৃত হলো না তাদের নিঃসঙ্গ জোড় বা লোন পেয়ার বলে। এভাবে অ্যামোনিয়া অণুর গঠন হলো। এরপরে দেখো মিথেন অণুর গঠন। মিথেনের ফর্মুলা তোমরা জানো, CH4। কার্বনের বাইরের পক্ষে 4টে ইলেকট্রন আছে, এই একটু ভিতরে লিখেছি আমি 2 4, আর হাইড্রোজেন গুলোর একটা করে। প্রতিটা হাইড্রোজেন কার্বনের একটা করে ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রন জোড় গঠন করেছে। এভাবে 4টে হাইড্রোজেন কার্বনের সাথে 4টে CH বন্ধন গঠন করেছে। হাইড্রোজেনের 2 হয়েছে যথারীতি, কার্বনের হয়েছে 2 8। নিজের 4টে ছিল আর 4টে হাইড্রোজেনের 4টে নিয়ে 8টা ইলেকট্রন বাইরের পক্ষে লাভ করেছে, নিষ্ক্রিয় মৌলের মতো অবস্থা হয়েছে। কার্বনের সমযোজ্যতা এখানে 4টে হাইড্রোজেনের সঙ্গে 4টে এক বন্ধন গঠন করেছে, আর হাইড্রোজেনের তো এক বন্ধন। এইভাবে CH4 গঠন করেছে। এখানে কোনো নিঃসঙ্গ জোড় নেই, এমন কোনো ইলেকট্রন জোড় নেই কার্বনের উপরে যেগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেনি। 4টেই বন্ধন জোড়। এগুলো তোমাদের কোশ্চেনে থাকবে, কোন কোন অণুটাতে বন্ধন জোড় নিঃসঙ্গ জোড় আছে, কোনটাতে নেই, এগুলো জানতে হবে। এগুলো গেল এক বন্ধন সমন্বিত অণু, যেখানে সিঙ্গেল বন্ড আছে একটা করে। এই সিঙ্গেল বন্ড বলেছি একটা ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। এগুলো সব এক বন্ধন সমন্বিত অণু। এরপরে দেখো দ্বিবন্ধন সমন্বিত অণু, মানে ডাবল বন্ড আছে যাদের ক্ষেত্রে অক্সিজেন অণু। অক্সিজেনের বাইরের পক্ষে 2 6, এরও 2 6, তাহলে 8টা পেতে গেলে এই দুটো আরো দুটো দরকার, এরও দুটো দরকার। কিভাবে হবে? এর এর এই দুটো এবং এর এই দুটো মিলে দুটো ইলেকট্রন জোড় গঠন করেছে। দুটো ইলেকট্রন জোড় গঠন করেছে করলে এই অক্সিজেনটা দেখো গোল করে দেখিয়েছি, এরও 8টা হয়েছে, এরও 8টা হয়েছে। ওই সমানভাবে ব্যবহার করছে, দুজনেরই 2 8, অর্থাৎ নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস হয়েছে। যেহেতু দুটো ইলেকট্রন জোড় তাই ডাবল বন্ড, দুটো ড্যাশ চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, ও ডাবল বন্ড ও O2। এখানে একটা কথা বলি, এই অক্সিজেনের প্রকৃত গঠন কিন্তু এটা নয়। প্রকৃত গঠন একটু আলাদা, এগুলো তোমরা পরে জানবে। এইভাবে অক্সিজেন অণুর গঠন এর ধর্মের সঙ্গে মেলে না, এ সম্পর্কে তোমরা পরে জানবে। কিন্তু তোমাদের সিলেবাসে যেটুকু আছে সে অনুযায়ী এরকম দেখানো যেতে পারে। প্রকৃত গঠন কিন্তু আলাদা। এখন কোশ্চেন দেয় যে কতগুলো অণু বলে দিল,
কোন কোন অণুটার বা যৌগটার বন্ধন এই সাধারণ ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে ব্যাখ্যা করা যায় না, আমি আলোচনা করব, সেটা হবে O2। এর গঠনটা কেমন তখন আমরা একটু আলোচনা করে দেবো। এমও থিওরি, এটা তোমাদের সিলেবাসের বাইরে, এইটুকু শুধু জেনে রাখো যে যদিও আমরা খুব সহজে এইভাবে দেখাচ্ছি, এর প্রকৃত গঠন এটা নয়। কোশ্চেনটা এরকমই থাকবে, প্রকৃত গঠন এরকম, ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে ব্যাখ্যা করা যায় না কোন অণু, সেটা হচ্ছে অক্সিজেন। আমি ওটা পরে একটু আলোচনা করব। এরপরে দেখো কার্বন ডাই অক্সাইড, এখানে কার্বনের সঙ্গে দুটো অক্সিজেন CO2 তোমরা জানো কার্বন ডাই অক্সাইডের সংকেত। কার্বনের বাইরের কক্ষে 4টে ইলেকট্রন আছে, এর আরো 4টে দরকার, প্রতিটা অক্সিজেনের আরো দুটো করে দরকার। তো এই অক্সিজেনের দুটো, এই অক্সিজেনের দুটো মিলে দুটো ইলেকট্রন জোড়, এদিকেও তাই একইভাবে আরো দুটো ইলেকট্রন জোড় গঠিত হয়েছে করে, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড। এই C ডাবল বন্ড ও C ডাবল বন্ড ও CO2 অণু গঠিত হয়েছে এখানে। এগুলো সব সমযোজী বন্ধন, ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে গঠিত হচ্ছে। এরপরে দেখো ইথিলিন বা ইথিন, এর IUPAC পদ্ধতিতে নাম হচ্ছে ইথিন, আর প্রচলিত নাম ইথিলিন। এগুলো বোধহয় তোমরা পড়েছো, C2H4 বা H2C ডাবল বন্ড CH2 অণু। এখানেও কার্বন কার্বন দ্বিবন্ধন হয়েছে। এর গঠনটা দেখো, কার্বনের সাথে এই কার্বনের সাথে দুটো হাইড্রোজেন, এই কার্বনের সাথে দুটো হাইড্রোজেন। কার্বনের বাইরের কক্ষে 4টে আছে, এর দুটো আর এই কার্বনের দুটো মিলে এই যে দুটো ইলেকট্রন জোড় গঠিত হয়েছে, কার্বন কার্বন ডাবল বন্ড হয়েছে, আর বাকি হাইড্রোজেনের সাথে এক বন্ধন হয়েছে। এই জায়গাটা দেখো, এই কার্বনের দুটো আর এই কার্বনের দুটো দিয়ে দুটো ইলেকট্রন জোড়, দুটো কার্বন পরমাণু ব্যবহার করেছে, তাই ডাবল বন্ড হয়েছে। এছাড়াও প্রতিটা কার্বন পরমাণু আর দুটো করে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, হয়ে মোট কার্বনের যে সমযোজ্যতা 4 সেটা স্যাটিসফাই হয়েছে। বাইরের কক্ষে যে নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে সেটাও পূর্ণ হয়েছে। কার্বনের বাইরের কক্ষে 8টা, দেখো গোল করে দেখানো হয়েছে, 4 আর 2 6 আর 2 8, এই কার্বনেরও তাই 8, আর প্রতিটা হাইড্রোজেনের তো দুটো করে হয়েছে। এইভাবে ইথিলিন অণু গঠিত হয়েছে। এরকম যদি প্রশ্ন হয়, দেখবে একটা যৌগের, সমযোজী যৌগের উদাহরণ দাও যেখানে দ্বিবন্ধন আছে, তাহলে ইথিলিন বলতে পারবে, এখানে ডাবল বন্ড আছে। আর যদি জৈব যৌগ না বলে তাহলে কার্বন ডাই অক্সাইডে দেখাবে, আগেরটা যেরকম দেখালাম, C ডাবল বন্ড ও দ্বিবন্ধন আছে। একটু নিচে দিকে কার্বন ডাই অক্সাইডে দেখো, এখানেও দ্বিবন্ধন আছে। এটা হচ্ছে অজৈব যৌগ, আর ওটা হচ্ছে জৈব যৌগ। এখানে একটু বলি, তোমাদের এগুলো নিশ্চয়ই পড়া হয়েছে, কার্বনের যৌগগুলোকে জৈব যৌগ বলে, কিন্তু কার্বনের সব যৌগই জৈব যৌগ নয়। এই অক্সাইডগুলো, কার্বনের অক্সাইডগুলো, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড বা কার্বনের লবণগুলো, কার্বনের বাইকার্বনেট, এই লবণগুলো কিন্তু জৈব যৌগ নয়, এগুলো অজৈব যৌগ। বেশ, তাহলে দ্বিবন্ধন কিভাবে গঠিত হয় দেখলে। এইবার ত্রিবন্ধন, ত্রিবন্ধন আছে এরকম অণু, ট্রিপল বন্ড, মানে বুঝতেই পারছো, এরা 3টে ইলেকট্রন জোড় ব্যবহার করবে। এরকম মৌলিক অণু দেখো, নাইট্রোজেন, নাইট্রোজেনের বাইরের কক্ষে 5টা ইলেকট্রন আছে, পরমাণু ক্রমাঙ্ক 7, তাহলে 2 5, এরও 3টে দরকার, ওরও 3টে দরকার। কিভাবে হবে? এর 3টে ইলেকট্রন, এর 3টে ইলেকট্রন নিয়ে 3টে ইলেকট্রন জোড় গঠিত হয়েছে। তাহলে এই নাইট্রোজেনের 8টা হলো, এই নাইট্রোজেনেরও 8টা হলো,
অষ্টক পূর্ণ হলো, নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো। যেহেতু তিনটে ইলেকট্রন জোড় গঠিত হয়েছে তাই ট্রিপল বন্ড হলো। একটি মৌলিক অণু যাতে ত্রিবন্ধন আছে, নাইট্রোজেন অণু N ট্রিপল বন্ড N N2, এইভাবে ত্রিবন্ধন গঠিত হয়। এটা বুঝতে পেরেছো? এর পাঁচটা আছে, তিনটে দরকার, এরও পাঁচটা আছে, তিনটে দরকার। কিভাবে হবে? এর তিনটে ওর তিনটে, এই নাইট্রোজেন পরমাণু তিনটে ইলেকট্রন, ওই নাইট্রোজেন তিনটে ইলেকট্রন মিলে তিনটে ইলেকট্রন জোড় গঠন করেছে। এই ইলেকট্রন জোড়ে যে ছটা ইলেকট্রন উভয়ই ব্যবহার করেছে করে ট্রিপল বন্ড হয়েছে। আর দুটো, এরও একটা নিঃসঙ্গ জোড়, এরও একটা নিঃসঙ্গ জোড় থেকে গেছে। এ হলো নাইট্রোজেন অণুর গঠন। এখানে যদি প্রশ্ন দেয় যে নাইট্রোজেন অণুর গঠনে যে যে বন্ধন, যে সমযোজী বন্ধন হয়েছে, তাতে সমযোজী বন্ধন গঠনে কটা ইলেকট্রন আছে? নাইট্রোজেন অণুর বন্ধনে কটা ইলেকট্রন ব্যবহৃত হয়েছে? মোট কতগুলো ইলেকট্রন সমযোজী বন্ধন গঠনে ব্যবহৃত হয়েছে নাইট্রোজেন অণুতে? কি বলবে? নাইট্রোজেন অণু গঠনে যে সমযোজী বন্ধন, তাতে মোট কতগুলো ইলেকট্রন ব্যবহৃত হয়েছে সমযোজী বন্ধন গঠন করার জন্য? কতগুলো ইলেকট্রন ব্যবহৃত হয়েছে? কেউ বলো কতগুলো ইলেকট্রন? হ্যাঁ, ছটা। এই তো দেখতেই তো পাচ্ছ, ছটা। আর একটা, এগুলো বুঝতেই পেরেছো, একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, একটা ইলেকট্রন জোড় হবে, একটা এক বন্ধন মানে একটা ইলেকট্রন জোড়, তাতে দুটো ইলেকট্রন থাকবে। এখানে তিনটে ট্রিপল বন্ড, ত্রিবন্ধন, তাই 3 দুগুণে 6টা ইলেকট্রন লাগবে। এইরকম কোশ্চেন থাকবে, তোমাদের এইগুলো বুঝতে হবে। এবার অ্যাসিটিলিন বা ইথাইন, আইপিএসি নাম হচ্ছে ইথাইন, এর গঠন কিভাবে হয় দেখো। এখানে HC ট্রিপল বন্ড CH অথবা C2H2, H হাইড্রোজেনের একটা ইলেকট্রন, দুটো কার্বনের প্রতিটা 4টে করে ইলেকট্রন, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন। তো হাইড্রোজেন আর কার্বন একটা ইলেকট্রন জোড়, এদিকে কার্বন আর হাইড্রোজেন আর একটা ইলেকট্রন জোড় গঠন করেছে। তাহলে কার্বনের এখানে কটা হলো? এই হাইড্রোজেনের সঙ্গে বন্ড গঠন করার ফলে 5টা হলো, আরো 3টে দরকার, এরও 5টা হলো, আরো 3টে দরকার। তখন এর 3টে ইলেকট্রন, এর 3টে ইলেকট্রন মিলে 3টে ইলেকট্রন জোড় গঠন করেছে, সেইগুলো বন্ধন হিসাবে ট্রিপল বন্ড গঠিত হয়েছে। অ্যাসিটিলিনের গঠনটা দেখো, এই কার্বনের 3টে ইলেকট্রন, এই কার্বনের 3টে ইলেকট্রন মিলে 3টে ইলেকট্রন জোড়, আবার এই কার্বনের সাথে হাইড্রোজেনের একটা ইলেকট্রন জোড়, এদিকেও একটা, এদিকেও একটা। তাহলে কার্বন কার্বন ট্রিপল বন্ড, আর হাইড্রোজেনের সঙ্গে CH বন্ড একটা একটা করে। এইভাবে কার্বনেরও অষ্টক পূর্ণ হয়েছে 2 আর হাইড্রোজেনের দ্বৈত হিলিয়ামের মতো দুটো, প্রথম কক্ষটা পূর্ণ হয়েছে। এইভাবে অ্যাসিটিলিন অণু গঠিত হয়েছে, HC ট্রিপল বন্ড CH। তাহলে তোমাদের এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন আছে, এরকম বিভিন্ন অণুর গঠন দেখানো হলো। এরকম আরো, এগুলোতে প্রতিটা টাইপের দেখালাম, আরো এরকম যৌগ বা অণু থাকবে, তাদের গঠন তোমাদের এইভাবে করে নিতে হবে। যদিও তোমাদের তো এমসিকিউ থাকবে এক্সপোতে, এই কনসেপশনটা ক্লিয়ার থাকে যেন। এবারে এই সমযোজী যৌগগুলোর ধর্ম, সমযোজী যৌগগুলোর ধর্ম, আয়নীয় যৌগের সাথে সমযোজী যৌগের ধর্মের
বেশ কিছু পার্থক্য আছে। এদের ভৌত অবস্থা, এরা কিন্তু একক অনুরূপে অবস্থান করে। ওই যে দেখো CO2 বা N2 বা O2 সব একক অনুরূপে অবস্থান করে। এখানে ওই ক্যাটায়ন অ্যানা বা বিপরীত আয়ন গঠিত হচ্ছে না, তাই আকর্ষণী বল খুব বেশি নয়। এদের মধ্যে যে আকর্ষণী বল সেটাকে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলা হয়। এই আকর্ষণ বল খুব দুর্বল, তাই এরা সহজেই পরস্পর থেকে পৃথক হতে পারে। এই জন্য এদের ভৌত অবস্থা সাধারণ উষ্ণতা ও চাপে গ্যাসীয় হয়, যেমন মিথেন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, ক্লোরিন গ্যাস ইত্যাদি, অথবা তরল হয়, কিছু তরল হয় যাদের আকর্ষণ বল একটু বেশি, যেমন ধরো কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন ডাইসালফাইড, অথবা নরম কঠিন হয়। কঠিন হলেও খুব শক্ত হয় না, নরম কঠিন হয়, যেমন ফসফরাস অণুগুলো 4টে পরমাণু দ্বারা গঠিত, খুব নরম কঠিন। যেমন মোম আসলে প্যারাফিন, অ্যালকেন, এগুলো সাধারণ উষ্ণতা চাপে গ্যাসীয় হয় বা তরল হয়, বা কঠিন হলেও নরম কঠিন হয়। আয়নীয় যৌগের মতো খুব বেশি কঠিন হয় না। যদিও একটু ব্যতিক্রম আছে, তোমরা জানো সিলিকা SiO2, এখানে লিখছি SiO2, সিলিকা এটা সমযোজী যৌগই হয়, কিন্তু এটা খুব কঠিন, বালি। সিলিকা আসলে বালি। এখানে বহু সংখ্যক সিলিকা অণু যুক্ত হয়ে কেলাস জালক গঠন করে। যেমন তোমরা জানো ডায়মন্ড, হীরক, বহু সংখ্যক কার্বন পরমাণু নির্দিষ্ট কেলাস আকারে যুক্ত হয়ে থাকে, তাই এরা সমযোজী বন্ধন হলেও এরা খুব কঠিন হয়। এরকম কতগুলো ব্যতিক্রম ছাড়া বাকিগুলো সাধারণ অবস্থায়, মানে সাধারণ উষ্ণতা চাপে হয় গ্যাসীয় হয়, তরল হয় বা নরম কঠিন হয়। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, যেহেতু এদের মধ্যে আকর্ষণী বল খুব বেশি নয়, তাই সহজেই এরা পৃথক হয়ে যেতে পারে, তাই এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক অনেক কম হয়। আয়নীয় যৌগে বলা হয়েছিল গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বেশি, কারণ কেলাস জালকে এরা তীব্রভাবে তড়িৎ আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে, তাই এদের সহজে বিচ্ছিন্ন করা যায় না, অনেক বেশি তাপ শক্তির প্রয়োজন হয়। কিন্তু এখানে এদের সহজেই বিচ্ছিন্ন করা যায়, তাই এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক অনেক কম হয়। তড়িৎ পরিবাহিতা, যেহেতু সমযোজী যৌগের অণুগুলো আয়নে বিচ্ছিন্ন হয় না, আয়ন গঠন করতে পারে না, এরা ইলেকট্রন গ্রহণ বর্জন দ্বারা গঠিত হয়নি, তাই আয়নে বিয়োজিত হয় না। এমনকি গলিত বা দ্রবীভূত অবস্থাতেও আয়নে বিয়োজিত হয় না, তাই এরা তড়িতের পরিবাহী হয় না। তড়িতের পরিবাহী নয়। আয়নীয় যৌগগুলো তড়িৎ পরিবাহী অবশ্য জলীয় দ্রবণে বা গলিত অবস্থায়, কিন্তু সমযোজী যৌগগুলো কোনো অবস্থাতেই তড়িৎ পরিবাহী নয়। দাব্যতা, আয়নীয় যৌগের ঠিক উল্টো হবে। সমযোজী যৌগগুলো সাধারণত জলে দ্রবীভূত হয় না, যদিও ব্যতিক্রম আছে, জৈব দাবকে দ্রবীভূত হয়। এখানে একটা কথা আছে, তোমাদের বলি, লাইক ডিজলভস লাইক। যে ধরনের দাবক, তারা সেই ধরনের পদার্থকেই দাবকে দ্রবীভূত করতে পারে। সমযোজী যৌগগুলো অধ্রুবীয় প্রকৃতির হয়, জৈব দাবকগুলো অধ্রুবীয় প্রকৃতির হয়, তাই সমযোজী যৌগগুলো জৈব দাবকে দ্রবীভূত হয়, ধ্রুবীয় দাবক জলে দ্রবীভূত হয় না। ব্যতিক্রম যদিও আছে। বিক্রিয়ার গতিবেগ, আয়নীয় যৌগগুলো বলা হয়েছিল বিক্রিয়ার গতিবেগ খুব বেশি, খুব দ্রুত বিক্রিয়া করে। আমি দেখিয়েছিলাম একটা ক্যাটায়ন অন্য যৌগের অ্যানায়নের সঙ্গে খুব তীব্রভাবে আকর্ষিত হয়, খুব দ্রুত বিক্রিয়া হয়, সরল বিক্রিয়া হয়। কিন্তু সমযোজী যৌগের বিক্রিয়ার গতিবেগ অপেক্ষাকৃত মন্থর, কারণ এখানে বন্ধন বিয়োজন হয়, তারপরে নতুন বন্ধন গঠিত হয়, অণু ভেঙে পরমাণুতে পরিণত হয়, পরমাণুগুলো আবার
নতুন ভাবে যুক্ত হয়ে অণু গঠন করে। এই বন্ধন ভাঙতে শক্তির প্রয়োজন হয়, সময়ের প্রয়োজন হয়, তাই এই বিক্রিয়ার গতিবেগ ধীর বা মন্থর গতিতে হয়। সমাবয়বতা, সমাবয়বতা তোমরা পড়েছো যাদের জৈব যৌগ পড়া হয়েছে। একই সাধারণ সংকেত বিশিষ্ট যৌগ, একই সাধারণ সংকেত দ্বারা যদি একাধিক যৌগকে নির্দেশ করা যায় তাদের সমাবয়বতা বলে। মৌলগুলোকে একে অপরের সমাবয়ব, এই ধর্মটাকে সমাবয়বতা বলে। এখন সমযোজী বন্ধনে নির্দিষ্ট বন্ধনী গঠিত হয়, তোমরা দেখেছো এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, নির্দিষ্ট বন্ধনী গঠিত হয়। তাই এই বন্ধনী যদি পরিবর্তিত হয় তাহলে একটা যৌগ অন্য যৌগে রূপান্তরিত হবে, কিন্তু আয়নীয় যৌগে কোনো বন্ধনী সৃষ্টি হয় না। এরা শুধু তড়িৎাকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে, তাই এদের চেঞ্জ হলেও এদের একটা যৌগ, একটা সংকেত দ্বারা একটা যৌগকেই নির্দেশ করা যায়। কিন্তু সমযোজী যৌগগুলো যেহেতু নির্দিষ্ট বন্ধনী আছে, বন্ধনীর অভিমুখ আছে, এই বন্ধনী পাল্টে গেলে তাদের যৌগ পাল্টে যাবে। আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, তোমরা জানো ইথাইল অ্যালকোহল, এগুলোতে হাইড্রোজেন আছে। ইথাইল অ্যালকোহল এই CH3CH2OH সাধারণ সংকেত হচ্ছে C2H6O, C2H6O। দেখো ইথাইল অ্যালকোহল, আর এই সংকেত দিয়েই ডাইমিথাইল ইথার, একই সংকেত কিন্তু গঠন আলাদা, যৌগগুলো আলাদা, দুটোরই C2H6O, একই সংকেত দিয়ে দুটো আলাদা যৌগকে নির্দেশ করা যাচ্ছে। এটা একটা অ্যালকোহল, তোমরা জানো OH কার্যকরী গ্রুপ থাকে অ্যালকোহল, আর এটা একটা ইথার, অক্সিজেন দুদিকে বন্ড আছে, এটা ইথারের কার্যকরী গ্রুপ। এই যেহেতু এদের বন্ধনগুলো নির্দিষ্ট, তাই বন্ধন পাল্টে গেলেই অন্য যৌগ গঠিত হবে, যেটা আয়নীয় যৌগে সম্ভব না। এই হলো সমযোজী যৌগগুলোর ধর্ম, আয়নীয় সাথে সমযোজীর পার্থক্য। এই সংক্রান্ত কোশ্চেন, মানে পার্থক্য লিখতে তোমাদের দেবে না, কিন্তু এরকম কোশ্চেন থাকবে, কতগুলো বলে দিল, এর মধ্যে কোনটা সমবায়বতা দেখা যাবে, দেখবে যেটা সমযোজী যৌগ তার সমবায়বতা দেখা যাবে। এখানে কি শেষ করে দেবো আজকে? তোমাদের আজকে এই সমযোজী বন্ধন, আয়নীয় বন্ধন কিভাবে গঠিত হয়, তাদের প্রকৃতি, ধর্ম ইত্যাদি নিয়ে আলোচনা করলাম। তোমরা এগুলো পড়ো, আমি পরের দিন এই চ্যাপ্টারের এই MCQ যা যা হয়, মাল্টিপল চয়েস কোশ্চেন, সেইগুলো আলোচনা করব। তোমরা এইগুলো পড়ে রাখো, পড়তে থাকো, কোনো অসুবিধা হলে পরের দিন জিজ্ঞাসা করবে। আর আশা করব যে তোমরা এগুলো বুঝেছো এবং MCQ গুলো তোমাদের যে এক্সপোতে যেগুলো আসবে সেগুলো সব আনসার করতে পারবে। তোমরা ওই পরীক্ষায় কৃতকার্য হবে, হয়ে তোমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য তোমাদের সাধিত হবে। থ্যাংক ইউ।